আজকে মূলত আমরা এই পর্বে আলোচনা করব পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট পরীক্ষা 2023 সালে পরিবেশ বিজ্ঞানের সিলেবাসে সেই প্রত্যেকটি টপিক ভিত্তিক আলোচনা আজকের এই 10তম পর্বে আলোচনা করব জীব বৈচিত্র্য এই বিষয়টির মধ্যে যে বিষয়গুলি এবারে অন্তর্ভুক্ত করা হয়েছে: অভয়ারণ্য সংরক্ষণ কৌশল, জাতীয় উদ্যান, জীব বৈচিত্র্য সংরক্ষণ, বিপন্ন গাছপালা এবং প্রাণী প্রজাতির ক্ষতি। মূলত এই নির্দিষ্ট কয়েকটি বিষয় নিয়ে আমরা পড়াশোনা করব বা বিভিন্ন তথ্য জেনে নেব, কিন্তু এই বিষয়গুলি সবগুলো একসঙ্গে আলোচনা করা সম্ভব নয়, তাই আমরা এই বিষয়টিকে মূলত দুটি পর্বে আলোচনা করব। এছাড়া পূর্ববর্তী সিলেবাসের এই বিষয়গুলি নিয়ে আমরা পূর্ববর্তী 9টি পর্বে আলোচনা করেছি। যারা পূর্ববর্তী আলোচনাগুলো দেখেনি তারা অবশ্যই পূর্ববর্তী আলোচনাগুলো দেখে নেবে। তাছাড়া এই যে পিডিএফ দেখা যাচ্ছে, এই পিডিএফ যারা সংগ্রহ করতে চাও তারা অবশ্যই অন স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বর অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। চলো তাহলে শুরু করা যাক আজকের বিষয়। জীববৈচিত্র্যের অভয়ারণ্য সংরক্ষণ এই বিষয়টিকে আমরা একটু দেখব তথ্যের ভিত্তিতে। মূলত জীব বৈচিত্র্য, জীব জগৎ বলতে উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ, জীবন আছে যাদের তা সকলেই জীবের মধ্যে পড়ে, সেই অর্থে উদ্ভিদ এবং প্রাণী সকলেই জীব। আজ থেকে আনুমানিক 300 কোটি বছর আগে সমুদ্রে প্রথম জীবের সৃষ্টি হয়েছিল। তারপর স্থলভাগে এবং কালক্রমে সমগ্র বিশ্বে জন্ম নেয় বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণী। বিপুল সংখ্যক এই প্রাণীদের মধ্যে আনুমানিক 17 লক্ষ প্রজাতির পরিচয় জানা সম্ভব হয়েছে, যদিও বিজ্ঞানীদের মতে এর চেয়ে অনেক বেশি প্রজাতির অস্তিত্ব পৃথিবীতে রয়েছে। পৃথিবীর জীবমণ্ডল ও প্রাণী ও উদ্ভিদের এই যে বৈচিত্র্য তাকে জীববৈচিত্র্য বলে। 1992 খ্রিস্টাব্দে বসুন্ধরা সম্মেলনের পরেই জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি শব্দটি বিশ্ব সংবাদ মাধ্যমে জনপ্রিয়তা লাভ করে। এই জীববৈচিত্র্য এর মূল্যায়ন করা হয় মূলত 3টি দিক থেকে: জিন, প্রজাতি এবং বাস্তুতন্ত্র। আর এদের মধ্যে প্রজাতিগত বিষয়টি হলো মূল স্তর। প্রায় 70 কোটি বছর পূর্বে প্রিক্যাম্বিয়ান যুগে জীববৈচিত্র্যের সর্বপ্রথম বিলুপ্তি ঘটে। তারপর 24.5 কোটি বছর পূর্বে পার্মিয়ান যুগে মহাদেশগুলির ওলটপালট হওয়ার সময় আবার ব্যাপক বিলুপ্তি ঘটে। এই সময় প্রায় 90%-এরও বেশি প্রজাতির বিলুপ্তি ঘটে। তারপর ট্রিয়াসিক 19.5 কোটি বছর পূর্বে, ক্রিটেসিয়াস 6.6 কোটি বছর পূর্বে স্থলবাসী উদ্ভিদ ও প্রাণীর বিলুপ্তি ঘটে। 1978 সালে বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বিএসআই এটার ফুল ফর্ম কিন্তু মনে রাখতে হবে। বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া রেড ডাটা বুক প্রকাশ করে। অর্থাৎ রেড ডাটা বুক কবে কারা প্রকাশ করে? 1978 সালে বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এই বইয়ে ভারতের লুপ্তপ্রায় উদ্ভিদ প্রজাতি সমূহের একটি তালিকা দেওয়া হয়েছে। আনুমানিক এদের সংখ্যা 1500। এই তথ্য অনুযায়ী পৃথিবীর মোট উদ্ভিদ প্রজাতির 11.10% এবং প্রাণী প্রজাতির 6.67% ভারতবর্ষে পাওয়া যায়। এই জীব বৈচিত্র্যের প্রয়োজনীয়তা কি? বিশ্বের এক বৃহৎ উদ্ভিদ প্রজাতি সরাসরি মানুষ, গবাদি পশু ও খামারজাত প্রাণীর খাদ্য উৎস হিসাবে ব্যবহৃত হয়। উদ্ভিদ বৈচিত্র্য মানুষের বাড়ি ঘর নির্মাণ, কাগজ, আসবাবপত্র তৈরির কাঠ সরবরাহ করে। পৃথিবীর এক বৃহৎ অংশ মানুষের প্রোটিন জাতীয় খাদ্যের উৎস। এই মাছের প্রায় 40%-এরও বেশি আসে সমুদ্র থেকে। আদিম উদ্ভিদ ও প্রাণী প্রজাতি থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জিন মানব প্রজাতির অস্তিত্ব ও প্রগতির পথ এক অতি প্রয়োজনীয় সম্পদ। দুটি তথ্য এই প্রসঙ্গে আমরা আরও দেখব। বায়োলজিক্যাল ডাইভার্সিটি কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন বন্যপ্রাণী বিজ্ঞানী ও সংরক্ষণবিদ রেমন্ড এফ ডাসমান 1968 খ্রিস্টাব্দে। বায়োডাইভার্সিটি কথাটি সর্বপ্রথম 1985 সালে ডব্লিউ.জি. রোজেন এবং পরে 1988 সালে পতঙ্গবিদ ই.ও. উইলসন ব্যবহার করেন। বাস্তুতান্ত্রিক জীববৈচিত্র্য নির্ধারণের সূচক
হুইটেকারের মতে বাস্তুতান্ত্রিক জীববৈচিত্র্য নির্ধারণের তিনটি সূচক: আলফা বৈচিত্র্য, বিটা বৈচিত্র্য এবং গামা বৈচিত্র্য। আলফা বৈচিত্র্য কাকে বলে? একটি নির্দিষ্ট প্রাকৃতিক বাসভূমির মধ্যে বিভিন্ন গোষ্ঠীর জীব বৈচিত্র্যকে আলফা বৈচিত্র্য বলা হয়। এটি স্থানীয় স্তরে প্রজাতির সংখ্যা বা গড়কে বোঝায়। দ্বিতীয়ত, বিটা বৈচিত্র্য। একটি ভৌগোলিক এলাকার মধ্যে বিভিন্ন বাসভূমির জীব বৈচিত্র্যকে বিটা বৈচিত্র্য বলা হয়। যেমন ম্যানগ্রোভ অরণ্যের জীব বৈচিত্র্য, অর্থাৎ একই ভৌগোলিক পরিবেশে জীবের মধ্যে যে বৈচিত্র্য লক্ষ্য করা যায়। গামা বৈচিত্র্য, এটি খুব বড় ভৌগোলিক অঞ্চলের, যেমন হিমালয় অঞ্চল, মৌসুমী জলবায়ু অঞ্চল ইত্যাদির মধ্যে পরিবেশ ও প্রাকৃতিক বাসভূমির পার্থক্যের জন্য বিভিন্ন বাস্তুতন্ত্রে থাকা নানা প্রজাতির যে সামগ্রিক বৈচিত্র্য তৈরি হয় তাকে গামা বৈচিত্র্য বলে। ভারতের মতো বড় দেশের জীববৈচিত্র্য আসলে গামা বৈচিত্র্য। ভারতে কতগুলি জীব ভৌগোলিক অঞ্চল আছে? কি কি? ভারতে 10টি জীব ভৌগোলিক অঞ্চল আছে: ট্রান্স হিমালয় অঞ্চল, হিমালয় অঞ্চল, হিমালয় মরু অঞ্চল, সেমি এরিড অঞ্চল বা শুষ্ক অঞ্চল, পশ্চিমঘাট পর্বতমালা, গাঙ্গেয় সমভূমি, উত্তর পূর্বাঞ্চল, দাক্ষিণাত্যের মালভূমি, উপকূলীয় অঞ্চল, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। রেড ডাটা বুক বিপন্ন বা লুপ্তপ্রায় জীব প্রজাতির একটি বিশদ তালিকা প্রকাশ করে আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্স, IUCN। এই IUCN এর ফুল ফর্ম কি সেটি কিন্তু মনে রাখতে হবে। এটি রেড ডাটা বুক নামে পরিচিত। অনেক সময় রেড ডাটা বুক এটা না এসে কিন্তু IUCN এটা আসে। এই শব্দটা হঠাৎ দেখা মাত্রই মনে হতে পারে এটি একটি অচেনা বা অজানা শব্দ। বিশেষ করে কিছু কিছু শব্দ বিকল্প নাম দিয়েই আসে এবং সেগুলো যদি জানা থাকে তাহলে সেই প্রশ্নের উত্তর কিন্তু সহজে দেওয়া সম্ভব হয়। গ্রিন ডাটা বুক যে তালিকায় অবলুপ্তির বিপদ থেকে মুক্ত জীব প্রজাতি সমূহের উল্লেখ থাকে তাকে গ্রিন ডাটা বুক, অর্থাৎ অবলুপ্ত হয়নি, হতে চলেছে এমনও নয়, অবলুপ্তির বিপদ থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে আছে তাকে গ্রিন ডাটা বলে। ব্ল্যাক ডাটা যে তালিকায় ধ্বংস সাধক বা হানিকর প্রজাতি সমূহের উল্লেখ থাকে তাকে ব্ল্যাক ডাটা বুক বলে। যাদের বিলুপ্তি হওয়ার ভয় নেই তারা গ্রিন, আর যারা বিলুপ্তি হতে পারে, ধ্বংস হতে পারে তারা ব্ল্যাক ডাটা বুক। বিলুপ্তির প্রবণতা বা গুরুত্বের ভিত্তিতে বিপন্ন প্রজাতিকে 9টি ভাগে ভাগ করা হয়। লুপ্ত যে প্রজাতি লুপ্ত হতে চলেছে তাদেরকে EX এই সংকেতের দ্বারাও কিন্তু বোঝানো হয়। লুপ্ত প্রজাতির জীবকে বিগত 50 বছরে দেখা যায়নি বা খোঁজ পাওয়া যায়নি, যেমন মধ্য ও দক্ষিণ আমেরিকার হার্লিকুইন ব্যাঙ। এইগুলো কিন্তু উদাহরণগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু মনে রাখতে হবে। বন্য পরিবেশে লুপ্ত যার সংকেত EW যে প্রজাতির জীব তাদের নিজ বাসভূমি বন্য প্রাকৃতিক পরিবেশ থেকে অবলুপ্ত হলেও সংরক্ষিত পরিবেশে যাদের সামান্য সংখ্যায় বাঁচিয়ে রাখা সম্ভব হয়েছে তাকে বন্য পরিবেশে লুপ্ত প্রজাতি হিসাবে ধরা হয়। চরম বিপন্ন সংকেত CR যে প্রজাতির জীব তাদের নিজস্ব পরিবেশ বা নিজ পরিবেশে অবলুপ্ত হওয়ার সম্মুখীন হয়েছে তাকে চরম বিপন্ন প্রজাতির জীব বলা হয়, যেমন নীল তিমি। বিপন্ন যার সংকেত EN যে প্রজাতির জীবের বিলুপ্তির আশঙ্কা আছে এবং বিলুপ্তির কারণগুলি বর্তমান থাকলে যাদের পুনরুদ্ধার করার সম্ভাবনা কম তাদের বিপন্ন প্রজাতির জীব বলে, যেমন উদ্ভিদের মধ্যে সর্পগন্ধা, কলসপত্রী, গরান, সুন্দরী ইত্যাদি। প্রাণীদের মধ্যে কস্তুরী মৃগ, ভারতীয় এক শৃঙ্গ গন্ডার, এশিয়াটিক সিংহ ইত্যাদি। বিপদাপন্ন যার সংকেত VU যে প্রজাতির জীব বিপন্নতার কারণগুলি বজায় থাকলে ভবিষ্যতে বিপদাপন্ন হতে পারে তাদের বিপদ আপন্ন প্রজাতির জীব বলা হয়, যেমন শকুন, চড়াই ইত্যাদি।
বিপদের স্বল্প লক্ষণযুক্ত বাস্তুতন্ত্রের পরিবর্তন, সামাজিক উৎসব যেমন আদিবাসীদের শিকার বা অন্য কোনো সামাজিক কারণে যে প্রজাতির অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে বিপদের আশঙ্কা রয়েছে তাদের বিপদের লক্ষণযুক্ত জীব বলা হয়, যেমন গোসাপ, গন্ডার ইত্যাদি। অনেক মানুষেরা এগুলোকে ভক্ষণ করে, অনেক উপজাতি মানুষেরা এগুলোকে ভক্ষণ করায় এগুলো বিপদযুক্ত বা বিপদের স্বল্প লক্ষণ তাদের মধ্যে রয়েছে। অনুদ্বিগ্ন প্রজাতির সংকেত এলসি, যে জীব প্রজাতিকে তাদের প্রাকৃতিক বাসভূমিতে যথেষ্ট সংখ্যায় দেখা যায়। আর স্বল্পজাত, যার সংকেত ডিডি, যে প্রজাতির জীবকে তথ্যের অভাবের জন্য কোনো নির্দিষ্ট শ্রেণীর অন্তর্ভুক্ত করা যায়নি তাদের স্বল্পজ্ঞাত জীব বলে। অনির্ধারিত বা অমূল্যায়িত, যার সংকেত এনই, যে জীব প্রজাতিকে বিপন্ন বা বিপদাপন্ন বলে বা চরম বিপন্ন প্রভৃতি শ্রেণীর অন্তর্ভুক্ত করা যায় না তাদেরকে অনির্ধারিত বা অমূল্যায়িত প্রজাতির জীব বলে। ভারতের কিছু বিপন্ন প্রাণীদের মধ্যে অন্যতম হলো, স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে অন্যতম হলো কৃষ্ণসার হরিণ, ভারতীয় বন্য গাধা, কস্তুরী মৃগ, তুষার চিতা, বেঙ্গল টাইগার, একশৃঙ্গী গন্ডার, এশিয়াটিক সিংহ এবং কিছু সরীসৃপের মধ্যে হলো কুমির, মেছো কুমির ইত্যাদি। পাখির মধ্যে ময়ূর, রাজধনেশ, সাদা কানওয়ালা ফেজেন্ট, সাদা ঠোঁটওয়ালা সিন্ধু, ঈগল, বড় বাজ ইত্যাদি। এবারে জীব বৈচিত্র্য সংরক্ষণ, এই সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করলাম। এটি মূলত সামগ্রিকভাবে জীব বৈচিত্র্য, এর মধ্যে কিছু সংরক্ষণ বিষয় রয়েছে, সেই বিষয়গুলো আমরা মূলত এবারে দেখে নেব। জীব বৈচিত্র্যকে রক্ষা করতে পারলে বিবর্তনের ধারাকে অক্ষুণ্ণ রাখা যাবে। মূলত এখানে প্রত্যেকটি লাইন তথ্যপূর্ণ, এই তথ্যগুলো জেনে রাখলে যদি হুবহু প্রশ্ন নাও পাওয়া যায় তাহলে কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে সেখান থেকে কিন্তু প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব। জার্ম প্লাজম সংরক্ষণ করে এদের বিলুপ্ত প্রতিরোধ করা যায় বা বিলুপ্তি প্রতিরোধ করা যায়। জার্ম প্লাজম বলতে কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্য বা গুণ সম্পন্ন জীব প্রজাতির প্রোটোপ্লাজম যুক্ত কোষ বা কোষ সমষ্টিকে বোঝায়। দুটিভাবে এই কাজ করা যায়, ইন সিটু কনজারভেশন এবং এক্স সিটু কনজারভেশন। ইন সিটু কনজারভেশন বলতে বোঝায় প্রাণী বা উদ্ভিদকে বাঁচিয়ে রেখে স্বাভাবিক আবাসে যে রক্ষণ তাকে ইন সিটু কনজারভেশন বলে। এক্স সিটু কনজারভেশন স্বাভাবিক আবাস থেকে দূরবর্তী ভিন্ন আবাসে প্রজাতির রক্ষণকে এক্স সিটু কনজারভেশন বলে। এক্ষেত্রে জীবের প্রোটোপ্লাজম যুক্ত কোষ, ভ্রূণ, পরাগরেণু, শুক্রাণু কিংবা ডিম্বাণুকে চরম শৈত্য ব্যবস্থায় সংরক্ষণ করা হয়। এই ধরনের সংরক্ষণের জন্য চিড়িয়াখানা, জিন ব্যাংক, উদ্ভিদ উদ্যান ইত্যাদি তৈরি করা হয়। কিছু তথ্য জেনে নিই। 1916 খ্রিস্টাব্দে জীব বৈচিত্র্য শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন জে আর্থার হ্যারিস। 1974 সালে প্রাকৃতিক বৈচিত্র্য শব্দটি জন টারবার্গ দ্বারা প্রবর্তিত হয়েছিল। 1980 সালে টমাস লাভ জয় একটি বইয়ের বৈজ্ঞানিক সম্প্রদায়ের কাছে জৈবিক বৈচিত্র্য শব্দটি চালু করেছিলেন। 1988 সাল থেকে এখনও পর্যন্ত জাতিসংঘের পরিবেশ কর্মসূচি ইউএনইপি জৈবিক বৈচিত্র্যের বিশেষজ্ঞদের অ্যাডহক ওয়ার্কিং গ্রুপ 1988 সালে কাজ শুরু করে। 1992 সালে জৈব বৈচিত্র্যের খসড়া কনভেনশন প্রকাশ হয়। জীব বৈচিত্র্যের ক্ষতির সম্ভাব্য বৈশ্বিক রাজনৈতিক প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করার জন্য 15টি কনফারেন্স অফ দ্য পার্টি COPs তৈরি করা হয়। সাম্প্রতিককালে 2022 সালে কানাডার মন্ট্রিলে COP15 অনুষ্ঠিত হয়। জীববৈচিত্র্যের হটস্পট বা বায়োডাইভার্সিটি হটস্পট। জীববৈচিত্র্যের হটস্পট হলো বর্তমান সময়ে যে সমস্ত প্রাণীর অবলুপ্তি হয়েছে বা অবলুপ্ত হওয়ার আশঙ্কা আছে তাদের বাসস্থল। যেমন বিপন্ন আফ্রিকার বন্য গাধার বাসস্থল হলো সুদান, ইজিপ্ট, সিরিয়া। কৃষ্ণসার হরিণের হ্যাবিট্যাট হলো ভারত, নেপাল, বাংলাদেশ। প্রসঙ্গত কৃষ্ণসার হরিণকে ব্ল্যাক বাক বা ইন্ডিয়ান অ্যান্টিলোপ বলে। জীববৈচিত্র্যের হটস্পটগুলি হলো, বর্তমান পৃথিবীতে 35টি জীববৈচিত্র্যের হটস্পট রয়েছে। এই হটস্পটগুলিকে 5টি
জীব ভৌগোলিক অঞ্চলে ভাগ করা হয়, যেমন আফ্রিকা, এখানে জীববৈচিত্র্যের 8টি হটস্পট রয়েছে, মাদাগাস্কার, কারু ইত্যাদি। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, এখানে 14টি জীববৈচিত্র্য হটস্পট আছে। ভারতের হিমালয়, পশ্চিমঘাট, শ্রীলঙ্কা, ইন্দ্র বর্মা ইত্যাদি। ইউরোপ ও মধ্য এশিয়ার এখানে 4টি জীব হটস্পট রয়েছে, ভূমধ্যসাগরীয় অঞ্চল, ইরান, আনাতোলিয়া ইত্যাদি। উত্তর ও মধ্য আমেরিকা, এখানে 4টি জীব বৈচিত্র্য হটস্পট আছে, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, ক্যালিফোর্নিয়া ইত্যাদি। দক্ষিণ আমেরিকা, এখানে 5টি জীব বৈচিত্র্য হটস্পট রয়েছে, আন্দিজ পর্বতমালা। মূলত জীব বৈচিত্র্যের আরও কিছু বিষয় থেকে গেল, যেগুলো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব, যেমন এই অভয়ারণ্য শব্দটার ব্যুৎপত্তিগত অর্থ বা বিভিন্ন অভয়ারণ্য সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য আমাদেরকে জেনে রাখতে হবে। যারা চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে সঙ্গে থাকার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। পিডিএফ সংগ্রহ করতে চাইলে স্ক্রিনে দেওয়া অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করবে। আজকের আলোচনা এখানেই সমাপ্ত করলাম। ধন্যবাদ সকলকে।